ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা এসএলএসটির এসএসসি ফ্রি ক্লাস শুরু করেছি এবং আমরা টেবিল আকারে এবং এমসিকিউ আকারে পুরো বিষয়টিকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো জানার চেষ্টা করছি। আজকের আলোচনার বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন বৈদিক সভ্যতা, যেটা অবশ্যই আপনাদের প্রিপারেশনের জন্য, যে কোনো পরীক্ষা প্রিপারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে আপনারা অসংখ্য প্রশ্ন পেতে পারেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটির সাথে থাকবেন যাতে আমি রোজ ভিডিও আপলোড করতে পারি। আপনাদের সহযোগিতা এবং পাশে থাকার উপরই নির্ভর করছে সেটি। তো আমরা যদি দেখি বৈদিক সভ্যতার সময়কাল সম্পর্কে, বৈদিক সভ্যতার সময়কাল মোটামুটিভাবে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক। এবার বৈদিক সভ্যতাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ঋগ বৈদিক সভ্যতা আর একটা হচ্ছে লেটার বৈদিক সভ্যতা। ঋগ বৈদিকের সময়কাল 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এবং পরবর্তী বৈদিক যুগের সময়কাল মোটামুটিভাবে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভাবা হয়। এবং বৈদিক সভ্যতার একদম পরিপূর্ণ যে অঞ্চলটিতে দেখতে পাওয়া যায়, পরিপূর্ণটা সেটা হচ্ছে কিন্তু উত্তর পশ্চিম ভারত, অর্থাৎ সপ্ত সিন্ধু অঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ইত্যাদি অঞ্চল। ওকে। ঋগ বৈদিক সময়কালে মূল টেক্সট কি কি? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ওকে। আচ্ছা, সমাজ ব্যবস্থা, অবশ্যই সমাজ ব্যবস্থা চারটে বর্ণের উল্লেখ পাচ্ছি আমরা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ওকে। আমরা জানি যে আদিপুরুষের মাথা থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পা থেকে শূদ্রের সৃষ্টি। এই যে বর্ণবাদের সৃষ্টি, এটা কিন্তু বৈদিক সময়কালেরই। মোটামুটিভাবে পরবর্তী বৈদিক যুগ থেকে এটি সমাজ ব্যবস্থা একদম বিশালভাবে প্রকট হতে দেখা যাচ্ছে এবং সমাজ ব্যবস্থার সিস্টেম কিন্তু পিতৃতান্ত্রিক। ওকে। অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতি সবসময় মূল ভিত্তি কৃষি। বৈদিক সময়কালে পশুপালনও দেখা যাচ্ছে, বিশেষ করে গোধন ছিল সেই সময়কালের মূল আর কি একটা ইম্পর্টেন্ট সম্পদ, মানে গরু। এবং যারা আহ, গরুর সাথে যুক্ত ছিল যে মেয়েরা, তাদেরকে বলা হচ্ছে দুহিতা বা দুহিত্রা। ওকে। তো গোধন হচ্ছে সেই সময়কালে একটা ইম্পর্টেন্ট সম্পদ, যেটা মাথায় রাখতে হবে। এছাড়া ধর্মের দিক থেকে যদি দেখি, আমরা বেশ কিছু দেবতা অবশ্যই পাই: ইন্দ্র, অগ্নি, বরুণ। পাশাপাশি প্রকৃতির যে দেবতা তাদেরকেও পাচ্ছি, ভাষা পাচ্ছি সংস্কৃত। এবং রাজনৈতিক ব্যবস্থা যদি বলা যায়, সেই সময় রাজাই শাসন করছে, পাশাপাশি প্রশাসনের সুবিধার জন্য সভা এবং সমিতি দুটোই থাকছে। ওকে। সভা সমিতিকে প্রজাপতির দুই মুখ বলা হচ্ছে অনেক সময়। ওকে। বা প্রজাপতির দুই কন্যা, সভা সমিতি। গুরুত্বপূর্ণ নদী: সিন্ধু, সরস্বতী, গঙ্গা, যমুনা। জীবনযাত্রা কি ছিল? বস্ত্র, তুলা, উল, কাঠ, মাটির ঘর, গ্রামীণ জীবন। হরপ্পা সভ্যতার সময়কালে যেটা নগর জীবন ছিল, এক্ষেত্রে কিন্তু আমরা গ্রামীণ জীবন দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, সময়কাল সম্পর্কে আমরা আলোচনা করেছি ইতিপূর্বেই, তাও একবার বলে দিই। ঋগ বৈদিক সময়কালে কিন্তু ঋগ্বেদ লেখা হচ্ছে এবং এর যে সেন্টার সেটা উত্তর পশ্চিম ভারতে হরিয়ানা ইত্যাদি অঞ্চল। পরবর্তী বৈদিক যুগের সময়কাল 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, সেই সময় যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদের সময়কাল। গঙ্গা, যমুনা যে দোয়াব অঞ্চল, সেই অঞ্চলের বিস্তৃতি দেখা যাচ্ছে। আচ্ছা, সিন্ধু নদী, সরস্বতী, গঙ্গা, যমুনা, ঘাগরা, এই সমস্ত নদীর উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদে সরস্বতী নদীর 72 বার উল্লেখ আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়। সরস্বতী নদীর উল্লেখ ঋগ্বেদে কতবার আছে? 72 বার। এটি একটু মাথায় রাখবেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, বৈদিক সাহিত্য। সাহিত্যের মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট আপনারা জানেন, ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম, পৃথিবীর প্রাচীনতম টেক্সট, যেটিতে 10টি মণ্ডল আছে, মানে 10টি পাঠ, 1028টি শ্লোক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং এখানে ইন্দ্র, অগ্নি, বরুণ ইত্যাদির প্রশংসা আছে। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম সংস্কৃত গ্রন্থ। ওকে, প্রাচীনতম গ্রন্থ। আচ্ছা, যজুর্বেদে কি আছে? যজুর্বেদে যজ্ঞ, মন্ত্র, আচার, ঠিক আছে, মন্ত্র, আচার ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বর্ণনা আছে যজুর্বেদে। যজুর্বেদেরও আবার দুটো ভাগ: শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ। সামবেদ হচ্ছে সঙ্গীতময় মন্ত্র, যেখানে গানের আকারে যেখানে শ্লোক লেখা আছে বা সঙ্গীতের আকারে যেখানে লেখা আছে, যজ্ঞে যে গান হবে সেই সংক্রান্ত বর্ণনা সামবেদে পাচ্ছি। অথর্ববেদে স্পেল, ম্যাজিক অর্থাৎ জাদু, ঔষধ, দৈনন্দিন জীবনের মন্ত্র ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা পাচ্ছি। এরপরে এই চারটি ভাগ, মানে ঋক, সাম, যজু, অথর্বের পরবর্তীকালে যে ভাগগুলো, তার মধ্যে যে ভাগগুলো আছে
সেইগুলো সম্পর্কে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ব্রাহ্মণ যে গ্রন্থগুলো, ব্রাহ্মণের যজ্ঞের ব্যাখ্যা, মানে কেন যজ্ঞ করা হচ্ছে, কিভাবে করা হবে, এই ব্যাপারগুলো সেখানে বলা আছে। আরণ্যক হচ্ছে অরণ্যে থাকাকালীন যে ঋষিরা, তারা কিভাবে জীবনযাপন করতেন, তাদের যে ধ্যানমূলক গ্রন্থ। উপনিষদে কি আছে? ফিলোসফিক্যাল নলেজ, অর্থাৎ দার্শনিক চিন্তা, আত্মা, আত্মা, ব্রহ্ম, মোক্ষ ইত্যাদি সম্পর্কে আলোচনা আছে উপনিষদে। এটা বারবার জিজ্ঞাসা করা হয় উপনিষদে কি আছে, ফিলোসফিক্যাল থটস বা দার্শনিক চিন্তা, অবশ্যই মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যদি দেখার চেষ্টা করি, সময়কাল আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আচ্ছা, অর্থনীতির ক্ষেত্রে আমি বারবার বললাম যে 4টি বর্ণের যে উত্থান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটি হয়ে যাচ্ছে, এবং পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা মোটামুটিভাবে জব, গম, ধান ইত্যাদি এই সময়কালের আমরা দেখতে পাচ্ছি যে চাষ হচ্ছে, এবং মুদ্রা হিসাবে আমরা দেখতে পাচ্ছি মনা, নিক্স, শতমান, এই যে মুদ্রাগুলো, এগুলো চালু হচ্ছে, এটিও একটু মাথায় রাখবেন। আর শিল্পের ক্ষেত্রে তাঁত, কাঠের কাজ, ধাতুবিদ্যা ইত্যাদিগুলো থাকছে। আচ্ছা, ধর্মের ক্ষেত্রে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, ধর্মের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি দেবতাকে পাচ্ছি সেই সময়কালে। সোম, বিষ্ণু, রুদ্র, অগ্নি, ইন্দ্র ইত্যাদি ইত্যাদির দেবতা পাচ্ছি। ইন্দ্র ছিলেন যুদ্ধের দেবতা বা বজ্র, ঠিক আছে। পুরন্দর কাকে বলা হয়, এটিও মাথায় রাখবেন, পুরন্দর বলা হচ্ছে ইন্দ্রকে। অগ্নি হচ্ছে যজ্ঞের দেবতা, বরুণ হচ্ছে নৈতিকতার দেবতা। আচ্ছা, এই সময়কালে বেশ কয়েকটি যজ্ঞের কথাও পাচ্ছি। অশ্বমেধ যজ্ঞ, যেটা রাজকীয় যজ্ঞ। রাজস্বীয় যজ্ঞ, যেটা রাজার পবিত্রতার জন্য করা হতো যে যজ্ঞ। ধর্মের বিশ্বাসের ক্ষেত্রে আমরা প্রকৃতি পূজাও পাচ্ছি, আবার বেশ কিছু চিন্তা ভাবনা, দার্শনিক চিন্তাও পাচ্ছি এই সময়। আত্মা কি, ব্রহ্ম কি, মোক্ষ কি, এই যে জায়গাগুলি, এইগুলো আমরা এই সময়কালেই পাচ্ছি। ওকে, নেক্সট আমরা যদি আসার চেষ্টা করি, রাজনীতির ক্ষেত্রটা যদি দেখার চেষ্টা করি, এই জায়গাটি আমি আলোচনা করেছি। এই সময়কালে বেশ কিছু আরো গণিতের যে জায়গাগুলো, বা আরো বেশ কিছু জায়গা পাচ্ছি, যে জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। সেটা কি না, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ধারণা পাচ্ছি, নক্ষত্র, ঋতু নিয়ে। ওকে, তার পরবর্তীকালে আমরা গণিত নিয়ে ধারণা পাচ্ছি, দশমিকের চিন্তা পাচ্ছি, চিকিৎসার চিন্তা পাচ্ছি, যেগুলো ঋগ্বেদিক সময়কাল থেকেই আবির্ভাব করছে। এরপরে আপনাদের সুবিধার্থে আমি একটা স্লাইড করে দিয়েছি যে কোন দেবতা কিসের দেবতা ছিলেন, ওকে, কোন ক্ষেত্রের দেবতা ছিল, যেটা বারবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ওকে, ইন্দ্র, ইন্দ্র ছিলেন যুদ্ধ, বজ্র ইত্যাদির দেবতা, এবং ঋগ্বেদে সর্বাধিক উল্লেখিত যে দেবতা সেটা হচ্ছে ইন্দ্র, 250 বার, এবং অগ্নির উল্লেখ করা হয়েছে 200 বার। ওকে, তো মূল দেবতা হিসাবে কিন্তু আমরা ইন্দ্রকে দেখতে পাচ্ছি। অগ্নি কিসের দেবতা ছিলেন? যজ্ঞের দেবতা, আগুনের দেবতা, তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা। বরুণ ছিলেন জল, আইন, সত্য, নৈতিকতার দেবতা। দেখুন, বরুণ মনে করলে অনেকে ভাববেন বায়ুর দেবতা, সেটা কিন্তু নয়। ওকে, সোম ছিল পানীয় বা যজ্ঞের দেবতা, পানীয় দেবতা হচ্ছে উদ্ভিদের দেবতা হচ্ছে সোম। ওকে, সোমরস থেকে সোম দেবতা। বিষ্ণু ছিলেন সংরক্ষণ, বিশ্বের স্থিতি, মানে বিষ্ণু কিন্তু সেই সময়কালে গুরুত্ব পাচ্ছে না, পরবর্তীকালে তার গুরুত্ব পাচ্ছে। রুদ্র ছিল ঝড়, ধ্বংসের দেবতা, পরবর্তীকালে শিব হিসেবে তার গুরুত্ব পাচ্ছে। ওকে, যম ছিল মৃত্যু, পাতালের দেবতা। সূর্য ছিল আলো, স্বাস্থ্যের দেবতা। অশ্বিনী কুমার বা অশ্বিনী ভাতৃদ্বয়, অশ্বিনী দ্বয় ঔষধি, স্বাস্থ্য, যুবকদের দেবতা। পুষাণ ছিল পশুপালন, পথ ভ্রমণের দেবতা, পরে শূদ্রদের দেবতা হিসাবে আমরা পুষাণকে দেখতে পাচ্ছি, যেটা বারবার জিজ্ঞাসা করা হয়। সবিতা, সবিতা ছিল সূর্যের দেবতার শক্তি, গায়ত্রী মন্ত্রের দেবতার সবিতা। ওকে, তো এই জায়গাটিও একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, কোন উপনিষদে কি আছে, এটিও খুব ইম্পর্টেন্ট, যেটা জিজ্ঞেস করা হয় অনেকাংশেই। বৃহদারণ্যক উপনিষদ, আত্মা, ব্রহ্ম, মোক্ষের ধারণা আছে। ওকে, ছান্দোগ্য উপনিষদ, ব্রহ্ম এবং আত্মা এক, তত্ত্বমসি, এই যে মন্ত্র ছান্দোগ্য উপনিষদে আছে। ঐতরীয় উপনিষদের সৃষ্টি তত্ত্ব এবং আত্মার উৎপত্তি, মানে কিভাবে সৃষ্টি হয়েছে সেই সংক্রান্ত বর্ণনা আছে। তৈত্তিরীয় উপনিষদে আনন্দের যে স্তর, 5টা কোষের ধারণা আছে। কঠোপনিষদে যম এবং নচিকেতার যে সংলাপ, সেটি পাচ্ছি, এবং আত্মার অমরত্ব সম্পর্কে ধারণা পাচ্ছি। কেন উপনিষদে ব্রহ্মের প্রকৃতি, ব্রহ্ম কেমন হয়, জ্ঞানের গুরুত্ব, সেই সম্পর্কে আলোচনা পাচ্ছি। ঈশোপনিষদ, ব্রহ্ম সব জায়গাতেই আছে, এই ধারণা পাচ্ছি। আচ্ছা, মান্ডুক্য উপনিষদে ওমকারের যে ধারণা, চেতনার 4 অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়, এই ধারণাটি পাচ্ছি।
প্রশ্ন পরিষদের জীবন প্রাণ মৃত্যু সম্পর্কে যে প্রশ্ন সেগুলো পাচ্ছি। উপনিষদের ফিলোসফিক্যাল যে নলেজ সেগুলো আছে, অর্থাৎ দার্শনিক যে চিন্তা ভাবনা সেইগুলি আছে। তো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে এই জায়গাগুলো। এরপরে আমরা বৈদিক সভ্যতা থেকে বেশ কিছু এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো বৈদিক সভ্যতার প্রাথমিক যুগের সময়কাল কি? এটি ইতিপূর্বে আমরা পেয়েছি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঋগ্বেদে কটা মণ্ডল আছে? 10টা মণ্ডল, 1028টা শ্লোক আছে বা স্তোত্র রয়েছে। ঋগ্বেদে সর্বাধিক স্তোত্র কোন দেবতার জন্য আছে? ইন্দ্রের জন্য 250টি, যিনি যুদ্ধ বৃষ্টির দেবতা, এবং অগ্নির জন্য 200টি। ওকে, আচ্ছা, ঋগ্বেদে সরস্বতী নদী কতবার উল্লেখ আছে? 72 বার উল্লেখ আছে। প্রধান নদী, পরবর্তীকালে জ্ঞানের দেবী হচ্ছেন সরস্বতী। কোন বেদে যজ্ঞের মন্ত্র আচার অনুষ্ঠানের বিবরণ রয়েছে? যজুর্বেদে রয়েছে। যজুর্বেদে যজ্ঞের প্রক্রিয়া মন্ত্র ইত্যাদি সম্পর্কে আলোচনা আছে, যেটা আমরা আলোচনায় দেখেছি আগেও। আচ্ছা, বৈদিক সমাজে প্রথম প্রধান অর্থনৈতিক সম্পদ কি ছিল? প্রধান অর্থনৈতিক সম্পদ অবশ্যই গোধন বা গবাদি পশু, যেটা মূল অর্থনীতির ভিত্তি ছিল। ওকে, এবং বিনিময়ও হতো গোধনের ওপর নির্ভর করে। কোন গ্রন্থে দার্শনিক চিন্তা ব্রহ্ম আত্মার ধারণা পাওয়া যায়? উপনিষদে পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়। তত্ত্বমসি বাণীটি কোন উপনিষদে পাওয়া যায়? ছান্দোগ্য উপনিষদে। তত্ত্বমসি মানে কি? তুমিও তাই, ব্রহ্ম এবং আত্মা যে এক, সেই সংক্রান্ত ধারণা পাই আমরা ছান্দোগ্য উপনিষদে। বৈদিক যুগে প্রধান ধর্মীয় অনুষ্ঠান কি ছিল? অবশ্যই যজ্ঞ। যজ্ঞ ছিল সেই সময়কাল মূল ধর্মীয় অনুষ্ঠান। কোন দেবতাকে যজ্ঞের দেবতা বলা হয়েছে? অগ্নিকে যজ্ঞের দেবতা বলা হয়েছে, যেটাও খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে। আচ্ছা, বৈদিক যুগে নারীদের অবস্থান সংক্রান্ত কি পাচ্ছি? নারীরা মোটামুটি ভাবে যজ্ঞে অংশগ্রহণ করতে পারতেন প্রথম দিকে। আমরা অপলা, ঘোষা, বিশ্ববারা, মমতা ইত্যাদির নাম পাই। তারা মোটামুটি ভাবে ঋগ বৈদিক সময়কালের। ওকে, কিন্তু পরবর্তী বৈদিক যুগ থেকে নারীদের যে অবস্থা সেটার দিকে কিন্তু অনেকাংশেই অবদমন ঘটছে, যেটা মাথায় রাখবে। কোন বেদে ঔষধি এবং জাদু মন্ত্রের উল্লেখ পাওয়া যাচ্ছে? অথর্ব বেদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈদিক সময়কালে রাজনৈতিক ব্যবস্থার কিসের ভূমিকা ছিল? সভা এবং সমিতির। সভা ছিল উপদেষ্টা পরিষদ এবং সমিতি ছিল সাধারণ মানুষদের নিয়ে। সভাতে বয়স্ক জ্ঞানী মানুষরা থাকতেন, সমিতি ছিল সবার জন্য। ওকে, তো এই জায়গাটিও মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট, কোন যজ্ঞ রাজার ক্ষমতার প্রতীক ছিল? অশ্বমেধ যজ্ঞ, কারণ অশ্বমেধ যজ্ঞে একটি ঘোড়া ছাড়া তো বিভিন্ন জায়গা যেখানে ঘোড়া থামতো সেই রাজার সাথে যুদ্ধ হতো। তো অশ্বমেধ যজ্ঞ রাজার সার্বভৌম ক্ষমতার একটা প্রতীক ছিল। বৈদিক যুগে প্রধান শস্য কি ছিল? যব। ঠিক আছে, কেউ ধান করে দিও না, ধানকে ব্রীহি বলা হচ্ছে। যব ছিল প্রধান শস্য, যেটা ইম্পর্টেন্ট, এবং পরবর্তী বৈদিক যুগ থেকে ধানের উল্লেখ পাওয়া যাচ্ছে। কোন উপনিষদে যম এবং নচিকেতার সংলাপ পাওয়া যাচ্ছে? কঠোপনিষদে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আত্মার অমরত্ব সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে কঠোপনিষদে, যেটি আগেও বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কি ছিল? গুরুর কাছে শিক্ষা ছিল। ওকে, টোলের শিক্ষা, পাঠশালার শিক্ষা, গুরুর কাছে গিয়ে শিক্ষা ইত্যাদি পাওয়া যাচ্ছে। ঋগ্বেদে কোন নদীকে নদীদের মা বলা হচ্ছে? সরস্বতীকে নদীর মা বলা হচ্ছে, মানে তিনি প্রথমে নদীর দেবী ছিলেন, পরে জ্ঞানের দেবী হচ্ছেন। কোন গ্রন্থে যজ্ঞের ব্যাখ্যা দেওয়া হয়েছে? ব্রাহ্মণ গ্রন্থে যজ্ঞের প্রক্রিয়া এবং তাৎপর্য সম্পর্কে বলা হয়েছে। ওকে, বৈদিক যুগে কোন ধাতুর ব্যবহার শুরু হয়? উত্তর পর্বে। বৈদিক যুগের লোহার ব্যবহার কিন্তু উত্তর বৈদিক যুগে বা পরবর্তী বৈদিক যুগে শুরু হয়। ঋগ বৈদিক যুগে লোহার ব্যবহার ছিল না, মাথায় রাখো। কোন দেবতাকে নৈতিকতার দেবতা বলা হচ্ছে ঋগ বৈদিক সময়কালে? বরুণকে। আইন, সত্য, জলের দেবতা ছিলেন বরুণ। ওকে, নেক্সট আমরা যদি দেখার চেষ্টা করি, কোন উপনিষদে ওমকার এবং চেতনার চার অবস্থার ধারণা পায়? অবশ্যই মান্ডুক্য উপনিষদে, যেখানে চেতনার চার অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয়। বর্ণ ব্যবস্থার ক্ষেত্রে প্রাথমিক রূপ কখন দেখা যায়? প্রাথমিক রূপ দেখা যাচ্ছে উত্তর বৈদিক যুগে বা লেটার বৈদিক যুগে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চার বর্ণের ব্যাপার, এটা পরবর্তী বৈদিক যুগ থেকেই কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, ঋগ্বেদে কোন দেবতার স্তোত্র সবচেয়ে কম? ঋগ্বেদের সবচেয়ে স্তোত্র কম বিষ্ণু, 5 থেকে 10টি। পরবর্তী বৈদিক যুগে গুরুত্ব বাড়ে, অর্থাৎ বিষ্ণু এবং শিব এই দুই দেবতারই কিন্তু বৈদিক সময়কালে গুরুত্ব সেই অর্থে দেখা যাচ্ছে না। সেই সময় বরুণ, অগ্নি ইত্যাদির উপাসনা হচ্ছে। শিব এবং বিষ্ণু বা এখনকার যে দেবদেবীগুলো আমরা দেখি সেগুলো পৌরাণিক বা পুরাণের সময়কাল থেকে
মানে বেশ কিছুটা পরে কিন্তু তাদের গুরুত্ব বাড়তে শুরু করছে। ওকে, মানে আমরা যে দুর্গা কালী ইত্যাদি পুজো করছি সেগুলো কিন্তু খুব পুরনো পুজো না। ওকে, সেটা কোন সময়কাল থেকে শুরু হচ্ছে, মোটামুটি ভাবে পরবর্তী বৈদিক যুগেরও পরের পৌরাণিক যে সময়কাল বা পুরাণের যে সময়কালগুলো, সেই সময়কাল থেকে এদের গুরুত্ব বাড়ছে বলে মনে করা হয়। মাথায় রাখার চেষ্টা করো। নেক্সট, কোন যজ্ঞ রাজার পবিত্রতার জন্য, রাজত্ব প্রতিষ্ঠার জন্য হতো, সেটা হচ্ছে রাজসূয় যজ্ঞ। বৈদিক যুগে প্রথম প্রধান বিনোদন কি ছিল? রথের দৌড়, নৃত্য এবং পাশা খেলা, খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা আলোচনা করব কোন বেদ সঙ্গীতময়। অবশ্যই সকলেই জানো সামবেদ। আচ্ছা, বৈদিক যুগে কোন নদী গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? উত্তর বৈদিক যুগে গঙ্গাই হচ্ছে মূল নদী, এবং প্রথম বৈদিক যুগ বা ঋগ বৈদিক সময়কালে সরস্বতীর উল্লেখ আমরা বারবার পাচ্ছি। আচ্ছা, কোন উপনিষদে নেতি নেতির ধারণা পাওয়া যায়? নেতি হচ্ছে ব্রহ্মকে নিরাকার বলা হচ্ছে। দেখো, ধর্মের ক্ষেত্রেও আমরা যদি ভক্তি আন্দোলনকে দেখি, ভক্তি আন্দোলনেরও দুটো ধারণা ছিল, একটা হচ্ছে সগুণ ভক্তি, একটা হচ্ছে নির্গুণ ভক্তি। সগুণ ভক্তি মানে কি, যারা সাকার ঈশ্বরকে মানতেন তারা হচ্ছে সগুণ ভক্তি সাধক, যেমন মীরাবাই। মীরাবাই বারবার কৃষ্ণকে ভজনা করতেন। হ্যাঁ, মনমোহন কানহা বিনতি করু দিনরান, তো কৃষ্ণকে ভজনা করছেন, এটা হচ্ছে সগুণ ভক্তির উদাহরণ। ওকে, আর নির্গুণা মানে কি, যেটা নিরাকারী ভক্তি সাধক যারা ছিলেন, কবির নানক তারা। কবির লিখছেন, মোকো কাহা ধুন্ডে রে বান্দে মে তো তেরে পাস মে হুঁ, না তীর্থ মে না মূর্খ মে মে তো তেরে পাস মে হুঁ। মানে আমাকে তুই কোথায় খুঁজছিস, আমি তো তোর কাছেই আছি, তীর্থযাত্রাতেও নেই, মূর্তি পূজাতেও নেই, কাবুলেও নেই, কাবাতেও নেই। বা এই যে ধারণাগুলো, মানে মূর্তি পূজার ধারণাকে নেগেট করছেন, মূর্তি পূজার ধারণাকে তিনি মানছেন না, তিনি মনে করছেন যে ঈশ্বর আমাদের মধ্যেই আছে। এটাকে বলে যে নির্গুণা ভক্তি সাধক, কবির নানকেরা। ওকে, তো মোটামুটিভাবে কোন উপনিষদে নেতি নেতির ধারণা পাওয়া যাচ্ছে বা ব্রহ্মকে নিরাকার বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে বৃহদারণ্য। মাথায় রাখার চেষ্টা করবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে যে বৈদিক যুগে কোনটি প্রধান ধর্মীয় বিশ্বাস ছিল? অবশ্যই ইন্দ্র, অগ্নি, বরুণের মতো যে প্রকৃতির পুজো করা। দেখো, ইন্দ্র, অগ্নি, বরুণ প্রত্যেকটা হচ্ছে প্রকৃতির সাথে রিলেটেড দেবদেবতা। ওকে, তো তাদেরকে পুজো করার মধ্যেই ছিল প্রধান ধর্মীয় বিশ্বাস, অর্থাৎ প্রকৃতি পূজার একটা ব্যাপার। কিন্তু মানুষ যখন জ্ঞান হয়নি, তখন প্রকৃতির যে আশ্চর্য ক্ষমতা, হঠাৎ বজ্রপাত, হঠাৎ বৃষ্টি, এই কারণে প্রকৃতিকে শান্ত করার জন্য পুজো করছে। পরবর্তীকালে আমরা অন্যান্য দেবতা বা দেবীর উত্থান কিন্তু দেখতে পাচ্ছি, এটা একটু মাথায় রাখার চেষ্টা করব। তো এই মোটামুটি আজকের আলোচনা, আমরা টেবিল আকারে বেশ কিছু জায়গা কভার করলাম এবং 30টি ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করার চেষ্টা করলাম। এভাবেই আমরা ক্লাসগুলোকে কন্টিনিউ করব যদি আপনারা পাশে থাকেন। ওকে, আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট বইয়ের নামও আমি এর সাথে সংযোগ করেছি, কারণ বইয়ের নাম আপনাদের সিলেবাসে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসার চান্স থাকে, তো বইয়ের নামগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন। ভারতের ইতিহাস রমেশচন্দ্র মজুমদার, প্রাচীন ভারতের ইতিহাস রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, প্রাচীন ভারতের সংস্কৃতি সভ্যতা পুষ্পা নিয়োগী, বৈদিক যুগের সাহিত্য সংস্কৃতি সুকুমারী ভট্টাচার্য, প্রাচীন ভারত রামচরণ শর্মা, প্রাচীন ভারতের ধর্মদর্শন নিহার রঞ্জন রায়, এ হিস্ট্রি অফ অ্যানসেন্ট অ্যান্ড আর্লি মেডিয়েভেল ইন্ডিয়া অফ ইন্দাস সিং, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এল ব্যাসাম, দ্য বেদিক এজ আরসি মজুমদার, এডিট ফুলসেকার তারা এডিট করেছেন, দ্য ঋগ্বেদা অ্যান্ড অ্যান্থোলজি ওয়েন্ডি ডনিগার, ইন্ডিয়ান অ্যানসেন্ট পাস্ট আর্টস আর এস শর্মা। তো বইগুলোর নামও একটু মাথায় রাখার চেষ্টা করবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এই মোটামুটি আলোচনা, আপনারা পাশে থাকলে রোজ আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো সকলকেই ধন্যবাদ, সকলকেই শুভেচ্ছা। নিজেরা পড়ুন, ক্লাসগুলো মন দিয়ে দেখুন, প্রিপারেশনটাকে একদম পজিটিভ করুন, তাহলে নিশ্চয়ই সফল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।